আয়ুষ, চল ম্যাচ খেলতে যাই। ম্যাচ খেলার জায়গাটা কোথায়? ওখানে তো ঘরবাড়ি হয়ে গেছে। জঙ্গলে ওই ধারে একটা কলেজ আছে, আর ওখানে একটা ছোট গ্রাউন্ডও আছে, ওখানেই খেলতে যাই, চল। বিনয় আর আয়ুষ ব্যাট বল নিয়ে জঙ্গলের ওই পারের কলেজে গিয়ে পৌঁছে গেল। ওরা দুজন কলেজের দেওয়াল টপকে কলেজে ঢুকে পড়ে আর তারপর ক্রিকেট খেলতে শুরু করে। বিনয় শট মারলো আর বল কলেজের বিল্ডিং এ গিয়ে ঢুকে গেল। আয়ুষ আর বিনয় বিল্ডিং এর ভেতরে বল নিতে ঢুকলো। ওরা দেখতে পেল যে তাদের সামনে দুটো কলেজ স্টুডেন্ট আসছে, যাদের মুখটা খুবই ভয়ঙ্কর ছিল। একজনের মুখে শুধু হাড় দেখা যাচ্ছিল আর একজনের মুখ কঙ্কালের মতো দেখাচ্ছিল। আর ওরা দুজনে ক্রিকেট হেলমেট পরেছিল আর ওদের দিকেই আসছিল। বিনয় আর আয়ুষ জোরে জোরে চেঁচাচ্ছিল, বাঁচাও 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 বাঁচাও। কি হলো বিনয় আর আয়ুষের সাথে? কি আসলে ওই জঙ্গল পাড়ের কলেজের রহস্য? আসুন শুনিনি কাহিনী মৃতদের কলেজ। রেওয়াড়ি নামের গ্রাম পাহাড়ের মাঝামাঝি অবস্থিত ছিল, যেখানে মারিয়া নিজের মা বাবার সাথে বসবাস করত। আজ মারিয়ার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। মারে, তোর মার্কস একেবারেই ভালো আসেনি। নিজের ভাইকে দেখে শেখ। ভালো মার্কস পাওয়ার জন্য তো দিল্লির হংসরাজ কলেজে পড়ছে। আমার তো মনে হয় তুই কোনো কলেজে অ্যাডমিশন নিতেই পারবি না। মারিয়া দুঃখ পেয়ে নিজের ঘরে দৌড়ে গেল আর ঘরের দরজাটা বন্ধ করে দিল। ও ইন্টারনেটে নিজের বাড়ির আশেপাশের কলেজগুলো সার্চ করে দেখল। ও দেখতে পেল যে ওর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই জঙ্গলের ওই পারে ডাক্তার জাকির হোসেন নামের একটা কলেজ ছিল। মারিয়া খুব খুশি হয়ে নিজের মায়ের কাছে গেল। মা, জঙ্গলের ওই পারে একটা কলেজ আছে যেখানে 40% কম মার্কস পাওয়া বাচ্চাদেরও অ্যাডমিশন দিচ্ছে। আমি এক্ষুনি ইন্টারনেটে দেখে এলাম, কাল আমি ওই কলেজেই যাব। মারিয়া পরের দিন সমস্ত ডকুমেন্ট নিয়ে কলেজে গেল। মারিয়া নিজের স্কুলের সিনিয়র মেঘনা দিদিকে দেখতে পেল। আরে মেঘনা দিদি, তুমি তো গত বছর ফেল হয়ে গেছিলে বলে সুইসাইড করে নিয়েছিলে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি এই কলেজে অ্যাডমিশন পেয়ে গেছিলাম। তখনই এক মহিলা মারিয়ার কাছে এলো। সোনা, অ্যাডমিশন চাই, পেয়ে যাবে। আরে আপনি তো শান্তি আন্টি, আপনি তো আগে আমাদের স্কুলে কাজ করতেন, তারপর আপনি ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করে নিয়েছিলেন। না, আমি এখানে চাকরি পেয়ে গেছিলাম। মারিয়া কলেজের চারপাশের শান্তি আর ওখানের লোকজনগুলোকে দেখে অবাক হয়ে গেল। এরা সকলে মৃত ব্যক্তি নয় তো? আমি এখানে নেব না অ্যাডমিশন। মহিলাটা মারিয়ার হাত ধরে নেয়। তোকে এখানে অ্যাডমিশন নিতেই হবে, আমার চাকরি চলে যাবে না হলে। আমাদের সকলের খুব খিদে পেয়েছে। তখনই মারিয়া দেখতে পেল যে চারিদিক থেকে কলেজের স্টুডেন্টদের কারুর মুখ ভীষণ ভয়ঙ্কর আর কারুর গলায় ফাঁসির দড়ি ঝোলানো, কারুর মুখ কঙ্কালের মতো আর কারুর আবার মাথা ফাটা। সকলে মারিয়ার দিকে এগিয়ে আসছিল। মারিয়া ওই মহিলার মুখে নিজের ফাইল ছুঁড়ে দিল আর নিজের হাত ছাড়িয়ে কলেজের বাইরে পালিয়ে গেল। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওর সাথে এক মহিলার দেখা হলো। শোনো মা, আমার ছেলে আয়ুষ আর ওর বন্ধু বিনয়। আমি কিছু শুনতে চাই না, আমার কাছে আসবে না, তোমরা সকলে মরে গেছো। ওই মহিলা নিজের নখ দিয়ে হাত চিরে রক্ত দেখালো। আমি জীবিত। আমার ছেলে আয়ুষ আর ওর বন্ধু বিনয় পাশের এক কলেজে ক্রিকেট খেলতে গেছিল। 1 মাস হয়ে গেছে, এখনো ওরা ফিরে আসেনি। আমি ওই কলেজে গেলে ওখানে কাউকেই আমি দেখতে পাই না। পুলিশও আমার কথা শুনছে না। আন্টি, আমি ওই কলেজ থেকে আসছি। ওটা মৃতদের কলেজ। ওখানে সব মৃত মানুষদের আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমি এক সাধু বাবাকে চিনি। মারিয়া আর আন্টি এক পীর বাবাকে নিয়ে কলেজে পৌঁছলো। যেসব স্টুডেন্টরা ফেল হয়ে যায় বলে আত্মহত্যা করে নেয়, তাদের অসন্তুষ্ট আত্মা এখানে এসে অ্যাডমিশন নিয়ে নেয়। আয়ুষ আর বিনয়কে ওই অসন্তুষ্ট আত্মারা মিলে মেরে ফেলেছে। বাবা আত্মাদের শান্তির জন্য কলেজে যজ্ঞ করলেন আর কলেজের সমস্ত আত্মাদের মুক্তি পাইয়ে দিলেন। বাবা আশেপাশের মানুষদের ডেকে বললেন, সমস্ত মাতা পিতাদের
এই কথাটা বোঝা খুবই দরকার যে নিজের বাচ্চাদেরকে বেশি বেশি মার্কস আনার জন্য জোর দেবেন না। শুধুমাত্র মার্কসের জন্যই জীবন নির্ধারিত হয় না, জীবনে আরও অনেক কিছু করার আছে। নবী মুম্বাইয়ের বেড়ে যাওয়া জনবসতির সাথে সাথে ওখানে খুব জোর কদমে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেল। সেসবের মধ্যেই একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনে কাজ করত নন্দিনী। ও একজন ইঞ্জিনিয়ার ছিল। এটা নন্দিনীর প্রথম প্রজেক্ট ছিল। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ও খুব এক্সাইটেড ছিল। এখনো পর্যন্ত তো কাজ ভালোই এগোচ্ছে। এভাবেই কাজ চললে আশা করি আগামী 6 মাসের মধ্যে বিল্ডিং এর বেসিক কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে, আর তারপর আমার ক্যারিয়ারে ভালো প্রোগ্রেস হবে। ইঞ্জিনিয়ার ম্যাডাম, ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে করতে এটা ভুলে যাবেন না জানো যে আপনার একটা হাজবেন্ডও রয়েছে যে আপনার বাড়িতে বসে অপেক্ষা করছে। মনে আছে, আমি বেরোতেই যাচ্ছিলাম আর তোমার কলটা চলে এলো। চলো এখন কল কাট করো, আমি আসছি। নন্দিনী প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সাইটে বসে থেকে কাজ সুপারভাইজ করত। 6 মাস কেটে গেল আর এখন বিল্ডিং এর সামনে লবির কনস্ট্রাকশনের জন্য ফাউন্ডেশনের কাজ চলছিল। সাবধানে মনোজ, সামলে কাজ করো। আজ্ঞে ম্যাডাম। নন্দিনী তার সমস্ত কর্মচারীর খুব খেয়াল রাখত। একদিন নন্দিনী হাফ ডেতেই সাইট থেকে চলে গেল। বাড়ি পৌঁছে নন্দিনীর অনেক কাজ ছিল, কারণ আজ ওর প্রথম বিবাহ বার্ষিকী ছিল। নন্দিনী নিজের ঘরটাকে ডেকোরেট করলো আর তারপর নিজের হাজবেন্ডের জন্য তার ফেভারিট খাবার তৈরি করতে লাগলো। সব কাজ শেষ হওয়ার পর নন্দিনী একটা খুব ভালো জামা পরলো আর এখন ও রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বিনোদ এসে গেল। সারপ্রাইজ, হ্যাপি অ্যানিভার্সারি। উইশ ইউ দ্য সেম। আমি ভেবেছিলাম তুমি ভুলে গেছো। এটা কি করে সম্ভব আমার প্রিয় হাজবেন্ড? এটা কি করে হতে পারে যে আমি আমার অ্যানিভার্সারি ভুলে যাব? আমি তো তোমার গিফটের জন্য গত 1 সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। এই দেখো, তুমি ফটোগ্রাফি করতে ভালোবাসো, তাই এই ক্যামেরা। আরে বাহ, আই লাভ ইউ নন্দিনী। বিনোদ নিজের গিফটটা দেখতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর আমার গিফট কই? ভুলে গেছো নাকি? টান টানা। বিনোদ নন্দিনীকে ডায়মন্ড নেকলেস গিফট করলো, যেটা দেখে নন্দিনী ভীষণ খুশি হলো। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ নন্দিনীর ফোন বেজে উঠলো। 1 মিনিট বিনোদ, সাইড থেকে ফোন এসেছে। হ্যালো। হ্যাঁ মুকেশ, বলো। কি কি করে? সকাল পর্যন্ত তো সব ঠিক ছিল। ঠিক আছে, আমি আসছি। তুমি এখনই যাবে? সাইটে একটা প্রবলেম হয়ে গেছে, আর্জেন্ট যেতে হবে। আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো। ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে নাও প্লিজ। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। নন্দিনী নিজের বাড়ি থেকে সাইটে যাওয়ার জন্য বেরোলো। ও সাইটে পৌঁছানোর পর ওখানে সুপারভাইজার ওকে প্রবলেমটা বলল। কিন্তু টেরেসের কাজ তো 1 মাস আগেই হয়েছিল। হঠাৎ ওখানে দেওয়ালে কি করে ক্র্যাক হতে পারে? এটাই তো বুঝতে পারছি না ম্যাডাম, আপনি নিজে গিয়ে দেখুন না একবার। ঠিক আছে, চলো গিয়ে দেখি। নন্দিনী সুপারভাইজারের সাথে ওপরে গেল আর ওখানে গিয়ে দেওয়ালের ক্র্যাকটা দেখতে লাগলো। ম্যাডাম, এই দেওয়ালটা যদি আরো লোড পড়ে তাহলে এই বিল্ডিং এর সব দেওয়ালই ক্র্যাক হয়ে যাবে, কিন্তু এই ক্র্যাকটা কেন হলো সেটাই বোঝা যাচ্ছে না। নন্দিনী সুপারভাইজারের দিকে ঘুরলো আর হঠাৎ ওর পা পিছলে গেল আর ও ব্যালেন্স হারিয়ে ফেলল। ম্যাডাম! নন্দিনী সোজা লবির কনস্ট্রাকশনের রডের ওপর পড়ে গেল আর ওই রড নন্দিনীর শরীরের এপার ওপার হয়ে গেল। নন্দিনীর খুব ভয়ানক মৃত্যু হলো। বিনোদ প্রায় নন্দিনীর ফটো দেখে খুব কাঁদতে থাকতো। কনস্ট্রাকশনের কাজ বন্ধ হলো না, কাজ চলতে থাকলো। কিন্তু সূর্য অস্ত গেলে লোকেরা নন্দিনীর চিৎকার শুনতে পেত। চিৎকার শুনে শ্রমিকরা পালিয়ে যেত। যে কোনোভাবে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ পুরো হলো। ওখানে মানুষ এসে থাকতে শুরু করলো, কিন্তু প্রতিদিন রাতে নন্দিনীর চিৎকার শুনে মানুষ ভয় পেয়ে যেত। তারপর কয়েক মাস পর এখানে এক মহিলা থাকতে এলো, মধুলিকা। মধুলিকা একটা মিডিয়াম ছিল, মানে এই যে ও আত্মাদের সাথে কথা বলতে পারত আর আত্মারা ওর শরীরের মধ্যে প্রবেশও করতে পারত।
এক রাতে মধুলিকা নন্দিনীর চিৎকারের আওয়াজ শুনতে পেল। ও ওর কাছে দৌড়ে গেল। মধুলিকা দেখতে পেল নন্দিনীর আত্মা কাঁদছে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু কি করে? কারণ আমি একজন মিডিয়াম, মানুষ আর আত্মার মাঝে। তোমার আত্মা এখানে কি করে এলো? নন্দিনীর আত্মা ওকে পুরো ঘটনাটা বলল। ও, তোমার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু তোমার শেষ ইচ্ছে কি ছিল যা অসম্পূর্ণ রয়ে গেছে, যে তুমি এখানেই রয়ে গেছো? আমি আমার হাজবেন্ডকে নিজের হাতে খাবার খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আমার মৃত্যু হয়ে গেল। আমি তোমার এই ইচ্ছে পূরণ করে দিতে পারি, আর তোমাকে মুক্তিও পাইয়ে দিতে পারি। কি? এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, আসছে পূর্ণিমাতে আমি তোমাকে ডাকবো। তোমাকে আমার শরীরে প্রবেশ করতে হবে, তারপর নিজের ইচ্ছে পূরণ করতে হবে, আর তারপরেই তুমি মুক্তি পেয়ে যাবে। কিন্তু ততদিন তুমি কাউকে ভয় দেখাবে না। প্রমিস? প্রমিস। পরের দিন মধুলিকা বিনোদের সাথে দেখা করতে ওদের বাড়ি গেল। আপনি নন্দিনীর হাজবেন্ড, তাই না? আগে হ্যাঁ, কিন্তু আপনি হয়তো জানেন না যে নন্দিনী অনেকদিন হয়ে গেল মারা গেছে। আমি জানি, আর এটাও জানি যে এখনো নন্দিনী মুক্তি পায়নি। আপনি কি বলতে চাইছেন? আমি একটা মিডিয়াম, মানে মানুষ আর আত্মাদের মাঝের একটা দরজা। আমি আপনাকেও দেখতে পাই আর আত্মাদেরও দেখতে পাই। আর কালকেই আমি নন্দিনীর আত্মার সাথে দেখা করেছি। আত্মা? বিনোদ, নন্দিনী এখনো পর্যন্ত মুক্তি পায়নি, কারণ ওর শেষ ইচ্ছে এখনো অসম্পূর্ণ রয়েছে। ও তোমাকে নিজের হাতে ডিনার খাওয়াতে চেয়েছিল। যতদিন না ওর শেষ ইচ্ছে পূরণ হচ্ছে, ততদিন ওর আত্মা ঘুরে বেড়াতেই থাকবে। কিন্তু এটা আর কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। হয়তোবা এই জন্যই আমাকে ওই বিল্ডিং এ আনা হয়েছে। আমি একটা মিডিয়াম, যে কোনো আত্মাকে আমি যদি ডাকি সে আমার শরীরে প্রবেশ করতে পারে। আর আসছে পূর্ণিমার দিন নন্দিনীর আত্মা আমার শরীরে প্রবেশ করবে। তখন ও তোমাকে খাবার খাওয়াবে, হয়তোবা ও কাঁদবেও, কিন্তু এরপরে ও মুক্তি পেয়ে যাবে। এই জন্য আপনাকে আসছে পূর্ণিমার দিন আমার বাড়িতে আসতে হবে। আমি নিশ্চয়ই আসবো। বিনোদকে সহানুভূতি দেখিয়ে মধুলিকা ওখান থেকে চলে গেল। পূর্ণিমার দিন এলো, আর মধুলিকা সকাল থেকে প্রস্তুতি শুরু করলো। ও মাটিতে পেন্টাগন তৈরি করলো, বিভিন্ন রকমের পাথর রাখলো, আর বিকেল থেকে মেডিটেশনে বসে পড়লো। প্রায় 7টা নাগাদ ওর বাড়ির ডোরবেল বেজে উঠলো, আর বিনোদ এলো। যখনই আমার মেডিটেশন শেষ হবে, আমি নন্দিনীকে ডাকবো। তারপরে ঘরের আলো সব নিভে যাবে, আর বাতাস খুব জোরে বইবে, আর তখন নন্দিনী আমার শরীরের মধ্যে প্রবেশ করে যাবে। এই খাবারটা আমি বানিয়ে রেখেছি। নন্দিনী আপনাকে এটা খাওয়াবে, আর তারপর অজ্ঞান হয়ে যাবে। তারপরে ও মুক্তি পেয়ে যাবে। ওর কোনো কষ্ট হবে না তো? না। ঠিক আছে। আর তারপরে মধুলিকা মেডিটেশনে বসে পড়ল। কিছুক্ষণ পরে, নন্দিনী, নন্দিনী, তোমার বিনোদ চলে এসেছে। ব্যাস এটা বলা মাত্রই হাওয়া খুব জোরে বইতে লাগলো। ঘরের আলোগুলো জ্বলতে নিতে শুরু করলো। আর তারপরে মধুলিকা যখন চোখ খুলল, তখন বিনোদ, বিনোদ, আমি তোমার নন্দিনী। কেঁদো না বিনোদ, না হলে আমিও নিজেকে সামলাতে পারবো না। অনেকক্ষণ ধরে দুজনে একে অপরের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। নন্দিনী, তোমার শেষ ইচ্ছে? আর বিনোদ নন্দিনীর সামনে প্লেট রেখে দিল। নন্দিনী কাঁদতে কাঁদতে একটা রুটির টুকরো ছিঁড়ল, আর সবজিতে ডুবিয়ে বিনোদকে খাইয়ে দিল। বিনোদ কাঁদতে কাঁদতে খাবার খাচ্ছিল, আর নন্দিনী ওকে খাওয়াতে থাকলো, আরো খেতে থাকলো। এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। আর তারপর নন্দিনী অজ্ঞান হয়ে গেল। বিনোদ কিছুক্ষণ কাঁদতে থাকলো, আর তারপর ও মধুলিকার মুখে জল ছিটল। আপনি ঠিক আছেন? আগে হ্যাঁ, এবার নন্দিনী মুক্তি পেয়ে গেছে।
এরপর থেকে ওর চিৎকার কেউ আর কোনোদিন শুনতে পাবে না। বিনোদ নিজের চোখের জল মুছল। থ্যাংক ইউ।